জামাত যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় তাহলে তাদেরকে যে ইসলামিক এবং ধর্মভিত্তিক রাজনীতি করে যে চর্চা তাদের মন এবং মস্তিষ্ক মনোজগতে ছিল ওখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে এবং যারা মধ্যপন্থার রাজনীতির প্যাটার্ন পার্সন আছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এবং জামাত তাদের এটা কি জামাতের পক্ষে সম্ভব হবে? মানে আমরা কি অবশ্যই। দেখতে পাচ্ছি? আমরা যখন না আমি একটা কথা আপনার সাথে আলোচনা করতে চাই যে সংসদে যাওয়ার আগে বা বিরোধী দল হওয়ার আগে জামাতের প্রতি কিন্তু আমাদের একটা আলোচনা ছিল যে জামাত খুব সুশিক্ষিত একটা দল এবং খুব সুসংগঠিত একটি দল। কিন্তু আমরা মানে সেরকম রোল কিন্তু আমরা আ সংসদে দেখতে পাচ্ছি না। যেরকম রোল হওয়া দরকার ছিল। কিন্তু সেটি কেন? সেখানে মনে হচ্ছে যে অনেক দুর্বলতা আছে তাদের মধ্যে। আমরা জানি যে তারা অনেক শিক্ষিত, এটা জানতাম। তো সেখানেও আমরা দেখি হ্যাঁ, যে ঠিক ঘাটতি। ওইটা শিক্ষিত ঠিক আছে। কিন্তু এখানে প্রথম কথাটা হলো যে এখানে অনেকে ২-১ জন ছাড়া জামাতের ২-১ জন ছাড়া অনেকে প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। সংসদে প্রথম গেলে অনেক সুশিক্ষিতরাও মানে এলোমেলো কথা বলে, এটা বিএনপির ভিতরেও আছে। এটাতে তাদের ভিতরে আছে বিষয়টা তা না। এটা বিএনপির অনেক বড় নেতাদের ভিতরেও আছে। এটা থাকাটা স্বাভাবিক। কারণ তারাই প্রথমবারের মতো গেছে। কিন্তু এটার অর্থ যে তারা অশিক্ষিত, তারা মানে গোছানো না, না, না তাদের অশিক্ষিত সাংগঠনিক বলছি না। কাঠামো ঠিক মানে না। হুম। মানে আমরা আমি বুঝছি যেটা আপনি ওই অর্থে ভেবেছিলাম আরকি বলেন নাই। সেই আপনি বলছেন জায়গাটাতে যে আমরা তারা না। গোছানো, হ্যাঁ, গোছানো না, বিষয় আমি ওটা ওই বলতেছি না যে প্রথমটা অশিক্ষিত। আমরা বলছি না, যে না। তাদের কাছে আমরা আরো খুব মানে কি বলবো পরিকল্পিত বা সুসংগঠিত অনেক যৌক্তিক মানে প্রশ্নগুলো বা যৌক্তিক ইয়েগুলো আমরা আশা করেছিলাম আরকি যে বিরোধী এখন সবাই তো সরকারি সবাই দলকেও তো তারা সবাই তো সবাই সবাই সরকারি সবাই দলকে ওরা ধরিয়ে পার্লামেন্ট দিবে। সেই সবাই জায়গাটা আমরা চিন্তা করেছিলাম সরকারি দলকে তারা জামাতকে। যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, ধরিয়ে দিচ্ছে, সরকারও সেগুলো মেনে নিচ্ছে। হ্যাঁ, সরকারও যে সেখানে অ্যাগ্রেসিভ হচ্ছে তা না। সংসদের ভিতরে আপনি দেখবেন জনাব তারেক রহমান সাহেবের সংসদ নেতার ভূমিকা দেখবেন। উনি যখনই কেউ থামাতে চায়, আক্রমণাত্মক কথা বলতে চান, উনি কিন্তু হাত দিয়ে সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এই জিনিসগুলো, এই প্র্যাকটিস এখন গুলো কিন্তু আপনি ছিল না। আপনি যেটা বলছেন, যেটা চাচ্ছেন আরকি সেটা আসলে কতটা সম্ভব এই জামাতের পক্ষে? না, আপনার এখন তো কালকে যেখানে জার্নিতে তারা ছিলেন। আমি বলতেছে যে আমি আমি বক্তব্যের নারীদের পরে আমি বক্তব্যের নারীদের পরে যেটা ব্যাপারে তারা দেখি যে বক্তব্যগুলো দিয়েছিল নির্বাচনের আগে সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। কিছু নেতার, তারপর জামাতের আমিরের সাক্ষাৎকার। তো সেই জায়গা থেকেই তারা নারীদের ব্যাপারে তারা পজিটিভলি আসবে কিনা বা তাদের যেই যেই বর্ণনাগুলো দিয়েছে সেগুলো নিশ্চয়ই, এগুলো আমি আর মনে করায় দিতে চাই না বা নিজেও বলতে চাই না। সেই জায়গা থেকে এবং অন্যান্য জায়গা থেকে যে আপনি বলতেছেন যে মধ্যপন্থী বা মানে যাদেরকে সামনে আশা করছেন। তো সেটা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? না, আমরা তাদের ঘটনাতে যে সংশোধনের যে সূরা কমিটিতে যেটা প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে, যেটা মিয়া গোলাম পরোয়ার সাহেব বললেন, আমরা ওটার আগে বাস্তবায়ন কতটুকু সেখানে তাদের সর্বোচ্চ জায়গায় পরিবর্তন হয়, তখনই আমরা বুঝতে পারবো যে তাদের পক্ষে কতটা সম্ভব। এখন কথাটা হলো যে কি তারা তো যেটা উপলব্ধি করেছে। যেমন এই জিনিসটা আমরা আগে থেকে বলতেছি। এই কিছুদিন আগেও বলেছি, তারপর আবারও বলেছি, এবার অফলাইনে বলেছি, মানে অনলাইনে বলেছি, মানে যেভাবে হোক মানে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য বলেছি, আবার নেপথ্য থেকেও তো বলেছি ওনাদের সাথে আলোচনায়। যে এই জায়গাটা থেকে হুম। ওনাদেরকে না হলে ওনারা সর্বস্তরের মানুষকে অ্যাকোমোডেট করতে পারবেন না। এই যে আপনি বললেন না যে এইখানে যদি তারা নারীদের বিষয়টা যে কথাটা আছে, হ্যাঁ, নারীর বিষয়ে একটা জায়গাতে তারা ক্লিয়ার করছে। সেটা হলো নারীর যে একেবারে শীর্ষ নেতৃত্বটা, আমি আবার বলি শীর্ষ সেটা নেতৃত্ব কখনোই যেটা, সেটা হবে না তারা। সেটা হয়তো মানে এই পরিবর্তনের ভিতরে আমরা এটা আশা করতে পারি না। এটা তাদের নিজস্ব একটা মতামত থাকতেই পারে। এটা ভিন্ন ব্যাপার। এটা তারা যেহেতু মানে তাদের ভিতরে আমাদের ধর্ম চর্চাটা একটু বেশি কাজ করে, সেখানে আমাদের যেহেতু মানে আমাদের আ নারীদের জন্য একটা নেতৃত্বের বিষয়ে একটা সীমারেখা আমাদের আল্লাহ এবং রাসূল থেকেই এটা বিধান করা আছে। সুতরাং এটা নিয়ে তাদের কোনো আপোস নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে নারীর স্বাধীনতা হুম। বলেন, নারীর পোশাকের স্বাধীনতা বলেন, এইসব বিষয়ে তাদেরকে মানে অনেকটাই আমি বলব অনেকটাই ফ্লেক্সিবল হতে হবে। অনেকটা ফ্লেক্সিবল তারা হয়েছেও। অনেকটা তারা হয়েছেও। আর আরেকটা হলো যে তাদের কাছে আরো বিকল্প অপশন আছে। তো সেটা আমি এই মুহূর্তে বলে আর বিতর্ক বাড়াইতে চাই না। আমি জানি তাদের কাছে তারা সরাসরি এটা না করলেও তাদের মধ্যপন্থার দল হিসাবে তারা কিভাবে লিডিং এ আসবে সেই পন্থা আছে হুম। এবং সেটা আমি জানি এই মুহূর্তে নয়, সেটা সময় সুযোগ মতো অবশ্যই আপনার টক শোতে বলব। হ্যাঁ, সেটা তারা হয়তো মানে প্ল্যান বি কাজ করা হবে। তখন তো হয়তো প্ল্যান বি করবে।
হ্যাঁ, যখন দেখবে যে হুম, তাদের এই হুম, মৌলিক, একটুখানি বলেই ধারণাই দেই, যখন দেখবে যে কি তারা এই মৌলিক পরিবর্তনগুলো আমাদের আশঙ্কা অনুযায়ী করতে পারছে না, তাদের মানে হুম, ওখান থেকে খোলস থেকে বেরোতে পারছে না, বা তাদের যে মূল আদর্শিক জায়গা ওখান থেকে বেরোতে পারছে না, তখন তারা অন্যান্য আরো অনেক দল আছেন, তাদেরই শুভাকাঙ্ক্ষী আছেন, হ্যাঁ, তাদেরকে তারা শক্তিশালী করার ব্যাপারে তারা আরো বেশি অগ্রণী ভূমিকা রাখবেন। হুম, হ্যাঁ, তারা হুম, যেন ফ্রন্ট লাইনে থাকে আরকি। হ্যাঁ, তো তখন আর তারা ফ্রন্ট লাইনে থাকলে তো আর তাদেরকে ডাইরেক্ট এরকম বলা যাবে না। এরকম অনেক দল ও মতের মানুষকে নিয়ে তারা আরো প্ল্যাটফর্ম করবে, আরো রকম বিকল্প রকম তৈরি করবে। তো তাদের প্ল্যান ১ম এ এই হলো, তারা তাদের মানে গঠনতন্ত্রে, তাদের সংবিধানে, তারা নিজস্ব সংবিধানে আরকি তারা তাদের সেই পরিবর্তনটা আনতে চায়। আর আমরা প্রথমত এটুকুতে সাধুবাদ জানাই যে তারা এটা উপলব্ধি করছেন। যা আমাদের হুম, গঠনতন্ত্রটাকে ফ্লেক্সিবল করা উচিত। আমরা ওইটুকু দেখতে চাই তারা কতটুকু করেন। তারপরে হুম, বাদবাকিটাতে যাব। যদি করতে পারেন তাহলে তারা রাজনীতি করে। কারণ বাংলাদেশের একটা রাজনীতির শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগ যেটাই বলুক, যতই মানে আমাদেরকে ওই ৭০ বছরের গল্প শোনাক, হ্যাঁ? আওয়ামী হুম, লীগের এই শূন্যতাতে আপনি দেখবেন যে এখানে তো রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। কারণ একা তো আর বিএনপি দেশ চালাতে পারবে না। একা তো হুম, একটা দেশ ফাংশন করবে না। আর এই হুম, আওয়ামী লীগের এই শূন্যস্থান অন্যভাবে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ? আর আওয়ামী লীগের এখন যারা আছে, তৃণমূলের বলেন, সমর্থক যারা, তারাও তো টায়ার্ড, ক্লান্ত। এখন ধরেন আপনি হুম, ধরেন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা শ্রেণীর লোকজন বাংলাদেশে ভালোবাসত। যেমন হয়তো আমাদের বাবা দাদাদের বয়সের তারা। এখন তাদের আর কতটুকু হুম, স্ট্যামিনা আছে আপনি আমারে বলেন। উনার প্রতি একটা সিম্পাথি ছিল। ও আচ্ছা, শেখ সাহেবের বক্তৃতা শুনছি। হ্যাঁ, ওই শুনছি, আচ্ছা ঠিক আছে। উনারা তখন উনাকে হুম, একটা মানে মনে করতেন ওইভাবে। এবার আসেন হাসিনার প্রতিও কিছু মানুষের একটা সিম্পাথি ছিল। তাইলে হুম, এখন ওদের বয়স আর এখন যে ইয়াং ফোর্সটা বের হচ্ছে, আমি বলতেছি এটা, আপনি এই যে ৪০ বছর পর্যন্ত যারা এখন এই দেশের সিটিজেন, নাগরিক, আপনি তাদেরকে হুম, কিভাবে বুঝাবেন? তারা তো এটার সাথে, আওয়ামী লীগের এই ধারার সাথে, এই ভাবধারার সাথে তারা নাই। তারা আওয়ামী লীগের এই সময়টাকে দেখেছে। এই ২৪ কে তারা দেখেছে। তারা বুঝেছে যে আওয়ামী লীগ এমনই। তারা তো ওই ৭০ বছর ৬৯ এ তারা কি করছে, ৪৭ এ কি করছে, এই কথা বুঝতে তো তারা নাই। ওই জায়গাতে তাদের হুম, স্মৃতিতে, মেমোরিতে নাই। আর যাদের আছে তারা এখন রোগের শোকে মানে একদম সংকটাপন্ন অবস্থায়। তো তারা কার জন্য আসে এখানে হাল ধরবে? ধরবে না। তাহলে আওয়ামী লীগকেও কোনোভাবে আসতে হলে আওয়ামী লীগের আবার সুন্দর মানসিকতার পরিচয় একটা ইয়াং জেনারেশন একটা ফোর্স লাগবে। যেটা এখন তারেক রহমান সাহেবের। এখন তারেক রহমান সাহেব যেটা আছে যে উনি এটার সাথে খাপ খাইয়ে গেছে। কারণ উনার সাথে তো এই জেনারেশনটার গ্যাপটা অনেক বেশি না। তাই না? হুম, হুম, কিন্তু হুম, হাসিনার সাথে তো এই গ্যাপটা বেশি। তারপরে আজকে যদি হুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তার সাথেও এই জেনারেশনের গ্যাপ বেশি হতো। হয়তো উনি হুম, তখন তারেক রহমান সাহেবকে দিয়ে এটাকে ব্যালেন্স করতে সামনে পারতেন। আনতে। কিন্তু হাসিনা, হুম, হাসিনা কাকে দিয়ে ব্যালেন্স করবে? জয়কে দিয়ে। জয় আসবে দেশে। হুম, সে তো মানে ওই ওপেন বলে কয়ে সে তো আমেরিকার সিটিজেন হয়ে গেছে। তারপর তার চলন হুম, বলন, তারা তো প্রাচ্যের যে ধাঁচ, বাংলাদেশের মানুষ তো এইটাকে পছন্দ করে না। তারা এটাকে নিবেন। আমরা ইসলামিক দলগুলোকে যতই সমালোচনা করি, যেমন আপনিও, আপনার দিকেও যদি হুম, পুরো রমজান মাসটিকে তো আপনি যখন মানে চকশো করতেন, তখন আপনার সাথে আপনি মাথায় কাপড়টা দিয়ে করতেন। এখন কথাটা হুম। হলো যে পর্দা তো সবার ভিতরেই করার ইচ্ছা, না, ইসলাম সম্মান তো করে। আর মানে শুধুমাত্র জামাত ইসলামের না। ইসলাম তো আমাদেরও ইসলাম। তাই না? ইসলাম তো আমাদের। এরকম তো না, তো হ্যাঁ, হ্যাঁ, আমাদেরও। তো সুতরাং ধর্ম তো আপনি আমাদেরও। আপনি বাট সবাই এখানে, হ্যাঁ, হুম, সবাই এখানে দুর্বল। কিন্তু কথাটা হুম, হলো যে এবার আমি পোশাক পরিচ্ছদটা কিভাবে পরবো না পরবো, আমার হুম, পর্দাটা আমি যেন করতে পারি। আমরা হুম, হুম, জামাতের কাছে হয়তো আমাদের চাওয়া থাকবে, আকাঙ্ক্ষা থাকবে এটা, যে যেন আমরা আমাদের বোনেরা, মায়েরা, তারা যেন তাদের মতো করে তাদের পর্দার কাছে যায়। কারণ তাদের জবাব তো জামাত দিবে না। তাদের শুধু জবাব শুধু আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদেরকে।